বক্তৃতার সময় এসে একবারে লম্বা লম্বা বক্তৃতা, আওয়ামী লীগ এই করছে ওই করছে সেই করছে, আবার আওয়ামী লীগের সাথে বন্ধুত্বালি করতে, আওয়ামী লীগের লোককে নমিনেশন দিতে, আওয়ামী লীগের লোকের টাকা নিতে জামাত ইসলামের কোনো সমস্যা নেই। বিএনপির শাবক তো আমরা অন্য কোনো রাজনৈতিক সংগঠনকে বানিয়ে নাই, কিন্তু গোলাম পারওয়ারি বলেছে যে এনসিপি হচ্ছে আমরা তোমাদের পিতা, তোমরা আমাদের গর্ভজাত সন্তান, তোমরা আমাদের চ্যালেঞ্জ করো কিভাবে। এই কথা ওপেন, আপনি ফেসবুক খুলেন, আপনি গোলাম পারওয়ারের পেয়ে যাবেন, আবু তাহেরের পেয়ে যাবেন, তারপরে আপনি ডক্টর শফিক সাহেবের বক্তৃতা পেয়ে যাবেন। তাহলে এনসিপির অবস্থানটা বুঝেন। জগা খিচুড়ি সারা জীবনই রাখতে হবে কে বলছে? আমি ফ্রেশ বিরিয়ানি, ফ্রেশ খিচুড়ি, ফ্রেশ কাচ্চি, ফ্রেশ বাংলা ভাত। বিএনপির যারা হচ্ছে বিএনপির অনেকেই মনে করে যে বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথে হাঁটতেছে না, তাদের সবাইকে এনসিপিতে ওয়েলকাম। যারা গত 16 বছর 17 বছর যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করছে সবাইকে এনসিপিতে ওয়েলকাম। তা আমরা তো একই রাজনীতি করি। এনসিপি আর জামাত এদের কোনো পার্থক্য নাই, আর এবি পার্টি না না না, এটা বলে আপনি আমাদের এজেন্সি অস্বীকার করতেছেন না, কোনো পার্থক্য নাই, মোটেই না। অতএব এটা আমন্ত্রণ ভাই, যার যেখানে পোষাবে সে সেখানে একজোট করার কারণে আমি বললাম তো, গোলাম পারওয়ার সাহেব নিজে বলছে না, গোলাম পারওয়ার সাহেব কি বলছে তাতে কিছু আসে যায়, বাপের সাথে তোমরা চ্যালেঞ্জ করো, তাতে কিছু আসে যায়, বাপের সাথে চ্যালেঞ্জ করো, প্রকাশ্যে বলছে। না না, আমরা অবশ্যই প্রোটেস্ট করছি। হেসে খেলে খেলার একটা অর্থ আমি আমার মতো করে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে যদি এই হেসে খেলে তারা চাঁদাবাজিটা বন্ধ না করতে পারে, যদি হেসে খেলে তারা দুর্নীতিটা না ঠেকাইতে পারে, সিন্ডিকেট না ভাঙতে পারে, মজুদদারদেরকে প্রতিহত না করতে পারে, এবং মানুষের জান এবং মালের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে, তাহলে বিএনপির জন্য সামনে খুব কঠিন সময় আছে। ইসলামিক ব্যাংকের এক পক্ষ বলছে আমরা ইয়ানত না দিলে, হাদিয়া না দিলে, জামাত ইসলামের কর্মকাণ্ডে জড়িত না থাকলে আমাদেরকে চাকরিচ্যুত করছে। আর এক পক্ষ আবার বলছে যতদিন জামাত এবং শিবিরের হাতে এই ইসলামিক ব্যাংকের দায়িত্ব ছিল ততদিন সবচেয়ে সুষ্ঠুভাবে ইসলামিক ব্যাংক পরিচালিত হয়েছে। তাহলে এখানে আপনি কি ভিন্ন মত? জামাতের পক্ষ একটা আর জামাতের বিপক্ষ পক্ষ আর একটা। যাদেরকে জামাত করার চেষ্টা করতেছিল যেন তারা চাকরিচ্যুত হয়েছে, তারা তাদের বিরোধিতা এবং তারা অনেক মানববন্ধন থেকে শুরু করে অনেক প্রতিক্রিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রেডিও টেলিভিশন পত্রপত্রিকা আমরা দেখেছি। এখন এখানে সমাধানের পথটা কি? আমি জামাত বসাই দিব, যে একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জামাতের নামে লিখে দিব, তাহলে কি জামাত শান্ত আর সবাই শান্ত হলে শান্ত হয়ে যাবে কি সেটা? আওয়ামী লীগের সাথে আমাদের যে বিরোধিতা, কি আওয়ামী লীগের সাথে যে আমাদের যে রাজনৈতিক যে অবস্থান, বিএনপির সাথে তো তা না। বিএনপি, আমরা তো চাই বিএনপি সাকসেস করুক, বিএনপি সাকসেসফুল হোক। ধরেন কালকে যদি ধরেন আওয়ামী লীগ ফেরত আসে, আওয়ামী লীগের লোকেরা ধরেন যদি মাঠে নামে, হ্যাঁ এইটা আমি শিওর না যে বিএনপির কতজন নেতাকে আমরা সাথে পাবো। আমি নিশ্চিত বিএনপির 95% কর্মীদেরকে আমরা রাস্তায় আমাদের সাথে পাবো। কেন? কারণ এরা 17 বছর ধান খেতে ঘুমাইছে, তো এরা 17 বছর বাড়িতে যেতে পারে নাই, তাদের যে জেলের ঘানি টানতে হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, চাকরি বাকরি ধ্বংস হয়েছে, এই ক্ষত তাদের মধ্যে আছে। বিএনপির সব নেতাদের মধ্যে হয়তো এই ক্ষত নাই, কিন্তু বিএনপির কর্মীদের মধ্যে এই ক্ষত আছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবী হাফিজ। কড়া আলাপের আজকের পর্বে যাদেরকে সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচয় করে দিয়ে শুরুতে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপি দলীয় সাবেক এমপি। রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, তিনি সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। এবং রয়েছেন ফরিদুল হক, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি আলোচনা। পাপি আপা, আপনাকে দিয়ে শুরু করি। প্রশ্ন হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সতর্ক করে বলেছেন যে আমাদের সামনে অত্যন্ত কঠিন সময়, এরকম হেসে খেলে বেড়ানোর কোনো সুযোগ নাই, এতে ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্মের, এই কথা তিনি বলেছেন। প্রধানমন্ত্রী যখন এখন এমন আহ্বান জানাচ্ছেন, ঠিক একই সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে
দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে অশালীন নৃত্য গান সহ আনন্দ উৎসবে অংশ নেওয়ার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির 2 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন এই রকম নেতাকর্মী নিয়ে কঠিন সময়ের মোকাবেলা করতে একটু কঠিন হবে কিনা বিএনপির এই যাত্রাটা? আমি যে তো এই দলটা জীবনের প্রথম একটা দলই করছি, এই দলটাই, এবং এই দলটাই আমার জীবনের শেষ দল। তো আমি আগে যেটা দেখছি যে তৃণমূল থেকে কমিটি ঢাকাতে আসতো, ঢাকা সেটা অনুমোদন করে দিত, কিন্তু আমি 15 বছর দেখছি যে কেন্দ্র থেকে কমিটি তৃণমূলে যায় এবং তৃণমূলের সাথে সেটা ফারাক তৈরি হয় এবং অনেকে দলের সাথে সংশ্লিষ্ট না, বিভিন্ন দলের অ্যাক্টিভ ওয়ার্কার, তাদেরকে দিয়ে যখন কেন্দ্র তৃণমূলে কমিটির নেতা হিসেবে করে পাঠায় দেয় স্বাক্ষর দিয়ে, দলীয় প্যাডে স্টেটমেন্ট দিয়ে, এইরকম কেন আরও অনেক কিছু ঘটনা ঘটবে। এই জন্য এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সরকারের ভাবমূর্তি, সরকারের প্রতিরক্ষা কবচ, সরকারের ইমেজ এবং সরকারের রক্ষা কবচ বলতে যে সংগঠনটির দরকার, এই সংগঠনটি এখন একবার তৃণমূল থেকে ঢেলে সাজানো উচিত কেন্দ্র পর্যন্ত। কেন্দ্র আর তৃণমূলের সংগঠন কাগজের কমিটি যাতে আর না পাঠায়। একটু একটু ঝেড়ে কাটবেন কিনা? বিএনপির রাজনীতি আপনি শুরু থেকেই করেন, আপনি যখন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়েন সেই সময় থেকে আপনাকে আমরা দেখেছি রাজপথে, আপনি সেই এবং একইভাবে আপনি বলে যাচ্ছেন। আপনি কি একটু মানে এখন এতদিন পর এত চড়াই উতরাই পার করে 17 বছর ধরে আপনারা যেই জেল জুলুম, যে 17 বছর আগে আপনি এরশাদ বিরোধী আন্দোলন ধরেন, রাইট, ওইখান থেকে তো আমাদের জন্ম পলিটিক্সে। যেই ধরনের এক ধরনের সংস্কারের জায়গা থেকে মানুষ চিন্তা করছিল, মানুষ ভাবছিল যে তাহলে মনে হয় ত্যাগী নেতা কর্মীদেরই মূল্যায়ন হবে, সেই জায়গা কি বিএনপি সেই দিকে কি নজর দিয়েছে? আসলে দেখেন, আমি 80-র দশক থেকে রাজনীতি করি। 80-র দশক মানে 81 সাল থেকে শুরু করে 26 সাল পর্যন্ত বিএনপি 3 বার ক্ষমতায় আসছে। 91 সালে আসছে, 2001 সালে আসছে, 26 সালে আসছে। আমি সবসময় দেখছি যে বিএনপিকে দীর্ঘ একটা আন্দোলনের পথ অতিক্রান্ত করার পরে ক্ষমতায় আসতে হয়েছে, কিন্তু ক্ষমতায় যারা দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রান্ত করে জেল জুলুম হুলিয়া এবং সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করছে, ক্ষমতায় আসার পর তারা সম্মুখ সারির যোদ্ধারা মাঠের ওরা অনেক পিছনে থাকে, অন্য একটা শ্রেণী এসে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে। স্বাভাবিক কারণে যখন আবার ক্রাইসিস দেখা দেয় তখন তারা কিন্তু 91 সালেও ব্যর্থ হয়েছে এই ক্রাইসিস করতে, কিন্তু খালেদা জিয়া নিজে কঠোর মনোভাবাপন্ন ব্যক্তির জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 116 সিটের বিরোধী দল বেগম খালেদা জিয়াই তো করেছে হচ্ছে 96 নির্বাচনে, এবং তারপরে দেখেন 2001 সালে যখন ক্ষমতায় আসছে ওই 96 থেকে শুরু করে আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তারা 2001 সালের মন্ত্রী পরিষদ থেকে শুরু করে অনেক কিছুতে দেখবেন যে তারা কিন্তু নাই। আবার এই দীর্ঘ 15 বছর আন্দোলনের একবারে অ্যাবসলিউটলি বিএনপির আন্দোলন বলতে যেটা বোঝায় সেগুলোর সাথে যারা জড়িত তারাও কিন্তু দেখবেন এখন নমিনেশন বলেন, এমপি বলেন, অনেকে পেয়েছে, ম্যাক্সিমামটাই কিন্তু পায়নি। এখন সেটা পাক না পাক, রাজনীতি করতে গেলে একবার মূল লক্ষ্য আমার নমিনেশন, মূল লক্ষ্য আমার এমপি হওয়া, মূল লক্ষ্য আমার মন্ত্রী হওয়া, সেটা স্বাভাবিক নয়, কিন্তু সংগঠনটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত করা এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা কমিটমেন্ট এবং নৈতিক দায়িত্ব হওয়া উচিত। এই 15 বছরে কমিটি করার ক্ষেত্রে, সম্মেলন করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল, যেহেতু স্বৈরশাসক জগদ্দল পাথরের মতো বসেছিল, কিন্তু এখন স্বৈরশাসক মুক্ত বাংলাদেশে, এই হাসিনা মুক্ত বাংলাদেশে সেই সমস্যাটা তো আর নাই। তাহলে কেন্দ্র থেকে আর কমিটি কাগজে লিখে প্রেস কনফারেন্সের ভিত্তিতে তার পাঠায় দিয়ে তৃণমূলের কুঠারাঘাত এবং তৃণমূলের প্রত্যাশা প্রাপ্তির ভিতরে যে ব্যাপক ফারাক সৃষ্টি হয় এবং এই নির্বাচনগুলোকে সামনে রেখে ওই সমস্ত কমিটির অ্যাক্টিভিটি এবং 30শে মে কি করতে হবে এই সেন্সটা যার নাই, তার বিএনপি করারই তো কোনো অধিকার নাই। আচ্ছা, যদি তাই হয় এবং আপনি 26শে মার্চে যা করবেন 30শে মে কি তাই করবেন? এটা শোক দিবস। কঠিন সময়ের কথা যে বলছেন দলীয় প্রধান, সেই কঠিন সময় কি এরা মোকাবেলা করতে পারবে? আর প্রশ্ন হচ্ছে যে এখানে সংগঠন এখানে সাজাতে হবে। হ্যাঁ, এখানে চাঁদাবাজির অভিযোগ আছে তৃণমূলে। এই ঘটনা যখন ঘটে তখন তাদেরকে শাসন করার মতো যেই যাদের ক্যাপাসিটি, যেই নেতাদের, তাদেরকে অনেক সময় মাইনাস করার কথা আমরা শুনি। দেখেন, আমি বলি শাসন গর্জন নিয়ে মাইনাস কখনো হয় না। চাঁদাবাজিটা যে করে দলীয় স্বার্থে করে না, তার ব্যক্তি স্বার্থে করে। আমার কথা হচ্ছে যে ব্যক্তির দল চালানোর ক্যাপাসিটি নাই, অন্যের দ্বারস্থ হয়ে দল চালাতে হবে, সে দলের দায়িত্ব তাকে দিতে হবে কেন? সে দলে একটা সমর্থক হয়ে থাক,
দলে একটা সদস্য হয়ে থাক, কিন্তু দলের নেতৃত্বে আসতে গেলে অন্ততপক্ষে স্বচ্ছতার সাথে দল পরিচালিত করতে হবে এবং দলের যারা সদস্যভুক্ত তাদের ভিতর দিয়ে আমি মাসিক চাঁদার ব্যবস্থা করে আমি দল চালাবো। কিন্তু আমি মানুষ যেটা চায় না, প্রত্যাশার বাইরে যে আমি তো তার কাছে টাকা চাওয়াটাই আমার কাছে অনৈতিক আচ্ছা, প্রথমত। আর আমি ছাত্র রাজনীতি যাবৎকালে করে আসছি। আমি আজ পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী মহানগর কি চাঁপাইনবাবগঞ্জে আমি কিন্তু থানার সভাপতি ছিলাম বিএনপির, আমি জেলা বিএনপি সেক্রেটারি ছিলাম, তার আগে আমি মহিলা দলের জেলা সেক্রেটারি ছিলাম। আমি উকালতি করি, আমার উকালতির পয়সাটা দিয়ে সংগঠনের কাজ আমি করেছি এবং একটা বড় প্রোগ্রাম করতে গেলে আমি 3 মাস টাকা জমাতাম, আচ্ছা। যে এই পারপাসে আমার এই বাজেটটা লাগবে, এই খরচটা আমাকে করতে হবে। সেই টেন্ডেন্সি এখন আপনি দেখেন? পেশাকার আছে। আচ্ছা, রাজনীতির অপোজিট তো একটা পেশা থাকতে হবে, যেই পেশাটা আমি আমার সংগঠনে আমার পেশার আর্নিংটা আমি ব্যবহার করব। তো হলফনামায় কি লেখে, পেশা কি? হলফনামায় যে কৃষি জমি চাষ করে সে লেখে না, কৃষিজীবী। যারা এই যে রাজনীতি, যারা আইনজীবী তারা আইনজীবী রাজনীতি লেখে। যার পেশা, হলফনামায় কি লেখে আসলে? হলফনামায় তারা কি লিখে বলতে মানে পারবো না। আপনার দলের যারা, আমার যেহেতু পেশা আইনজীবী, আমি একবারে পাশ করার সাথে সাথে পাশ করার আগে এই পেশাটাকে আমি বেছে নিছি। আচ্ছা স্বাভাবিক, কেন আমার পেশা আইনজীবী আমি লিখি। আচ্ছা, আমার স্বামী তার বাবার জমি জায়গা দিয়ে সে কৃষি কাজ করে, সে জমিতে মাছ চাষ করে, সে ধান চাষ করে, সে আম বাগানের পরিচর্যা করে, সে তার কৃষি পেশা সেটা সে লেখে। আচ্ছা, পরিষ্কার। ডাক্তার সাজিদুল হক রুবেল, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক করে বলেছেন যে আমাদের সামনে সময় অত্যন্ত কঠিন। প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিন সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে আসলে কি বার্তা দিতে চেয়েছেন? আপনারা কোনো বার্তা কি এর মধ্যে পান কিনা? ধন্যবাদ ফারাবি ভাই, এবং একই সাথে আমার 2 সম্মানিত সহ আলোচক এবং দূরে এবং কাছে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এই ব্যাপারটা আমার কাছে গতকালকের আলোচনা, এটা একটু হাইপোথেটিক্যাল গতকালকেই লেগেছে আর কি, যে আসলে উনি কঠিন সময়টা বলেছেন, ভেগভাবে বলেছেন, এটাকে পরিষ্কার করেন নাই। আর হেসে খেলে এটা কি তার দলের লোকদের কথা বলেছেন না সেটা আমার মতো সাধারণ মানুষের কথা বলছে? আমি বিশ্বাস করি আমার হাসিতে কোনো সমস্যা নেই, আমার খেলাতেও কোনো সমস্যা নেই, আমার খেলা দেখাতেও কোনো সমস্যা নেই। এটা বিশ্বকাপ হোক আর এটা সে যেই কাপই হোক, ফুটবল হোক আর ক্রিকেট হোক, কিন্তু হেসে খেলে খেলার একটা অর্থ আমি আমার মতো করে দাঁড় করিয়েছি। সেটা হচ্ছে যদি এই হেসে খেলে তারা চাঁদাবাজিটা বন্ধ না করতে পারে, যদি হেসে খেলে তারা দুর্নীতিটা না ঠেকাইতে পারে, সিন্ডিকেট না ভাঙতে পারে, মজুদদারদেরকে প্রতিহত না করতে পারে এবং মানুষের জান এবং মালের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারে, তাহলে বিএনপির জন্য সামনে খুব কঠিন সময় আছে। এই ব্যাখ্যাটা আমি ধরে নিলাম। উনি তো খুব এমনভাবে বলেছেন, এটা যে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় আর কি, এই হেসে খেলে কঠিন সময়কে মোকাবেলা করার ক্ষেত্রে। তবে এই বিষয়গুলো হলো চ্যালেঞ্জ, ঠিক আছে, এই বিষয়গুলো হলো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হিসাবে বা সরকার প্রধান হিসাবে হচ্ছে গুরুদায়িত্ব আসলে ঘুরে ফিরে প্রথম দায়িত্বটা তার ঘাড়েই পড়বে। তারপর হচ্ছে তার দলের হচ্ছে স্ট্যান্ডিং কমিটি কিংবা তার মন্ত্রী পরিষদ, তারপর তার হচ্ছে গিয়ে নানান হলো হায়ারকি ধরে চলবে। তবে আমরা এই পাপিয়া আপার কথা থেকে যে জিনিসটা বুঝতেছি এবং পাপিয়া আপার কথা এবং আমাদের দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা, আসলে বাংলাদেশের হচ্ছে শাসক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো হয় তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা হয় না, এই দলগুলোর মধ্যে গঠনতান্ত্রিক চর্চার সমস্যা আছে। আমরা একটা শব্দ, এটা বিগত প্রায় 15-20 বছর ধরে শুনি এবং এটা খুব কানে লাগে, সেই শব্দটা হচ্ছে কমিটি দেওয়া। হ্যাঁ, জেলা কমিটি দিয়েছে, থানা কমিটি বা উপজেলা কমিটি দিয়েছে। আমার কাছে শব্দটা কানে লাগে এই কারণে, কমিটি দেওয়া বলে তো কোনো শব্দ আসলে আমরা সেই ছাত্র জীবন থেকে যখন রাজনীতি করছি সবসময় কমিটি গঠন করা। হ্যাঁ, একটা উপজেলায় কমিটি গঠন করতে গেছে নেতা, হ্যাঁ, একটা জেলায় কমিটি গঠন করতে গেছে, একটা গঠনতান্ত্রিক নিয়মে কমিটি গঠন করা হবে। কিন্তু এখন দেখছি কমিটি দেওয়া, হ্যাঁ, শেখ হাসিনা এই জেলায় একটা কমিটি দিচ্ছে না, আটকে রাখছে কমিটিটা। এটা পকেটে বা ভ্যানিটি ব্যাগে কমিটি থাকবে কেন? ঠিক আছে, তো ভ্যানিটি ব্যাগে রাখার জিনিস না এটা। হ্যাঁ, এটা তো হচ্ছে তার দলের কাউন্সিলররা মিলে তারা একটা হচ্ছে কাউন্সিল করবে, সেটা থেকে একটা কমিটি গঠিত হবে, নির্বাচিত হবে। কিন্তু এই যে কমিটির দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, সেই কমিটির দেওয়ার মধ্য দিয়ে যে পার্টি তৈরি হয়, হ্যাঁ, সেই পার্টির ভিতরে আসলে হচ্ছে অন্তঃশ্বাসশূন্যতা থাকে
এবং আমার মনে হয় সেটার ভেতরে একটা সংস্কার প্রয়োজন। আচ্ছা। অর্থাৎ সেই রাজনৈতিক দল, বিশেষ শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার করার, গণতান্ত্রিক সংস্কার করার খুবই প্রয়োজন ছিল, আচ্ছা, যা বাংলাদেশে হয় নাই। এটার সাথে কি আপনি এটা একটু যুক্ত করবেন যে এখন বিএনপি ভার্সেস এনসিপি এবং জামাত যেই সিনারিওটা আমাদের সামনে আসে বা টক শোতে আমরা যেভাবে দেখি, অন্যান্য মিডিয়াতেই যে রিপ্রেজেন্টেশন, তাদের যে মুখোমুখি অবস্থান, এটা দেখলে কেউ কেউ মনে করেন যে এই গত 17 বছর ধরে যে নির্যাতনের কথা বিএনপি বলে বা জামাত আলাদা করে বলে, মনে হয় যে এই বিএনপির সাথে এই 17 বছর ধরে জামাতেরই শত্রুতা ছিল। ব্যাপারটা কি আপনারা তাই মনে হয়? আসলে এটা হচ্ছে, এটাই পলিটিক্স, পাওয়ার পলিটিক্স। মানে পাওয়ারের প্রশ্নে আমরা ইতিহাসে কত দেখেছি যে বাবার সাথে ছেলের সম্পর্ক, ছেলে বাবাকে হচ্ছে গ্রেপ্তার করে রাখে, ওই যে সম্রাট শাহজাহানের মতো আওরঙ্গজেব তাকে বেঁধে রেখেছিল। তো তারপর আমরা দেখেছি ভাই এবং বোনের মধ্যেও হচ্ছে খুনাখুনির সম্পর্ক তৈরি হয়ে যায়। পাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে এই পাওয়ার কোশ্চেনে হচ্ছে এখন হচ্ছে দুজন হচ্ছে পরস্পরকে চ্যালেঞ্জ করছে। তারপরে একটা ব্যাপার কি, আমরা অনেক আগের থেকে মাঝে মাঝে একটু অবাক হইতাম, একটু হতাশ হইতাম আর কি, যখন পাপিয়া আপারা হচ্ছে, আমরা পাপিয়া আপাকে দেখেছি, ছাত্র জীবনে দেখেছি, এবং তার অনেক স্টেটমেন্ট এখন আমার মনে আসে যে তারা একটা ঘোর জামাত বিরোধী, শিবির বিরোধী একটা লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু পাপিয়া আপা হয়েছে আর কি। একদিকে এরশাদ বিরোধী আন্দোলন ছিল, মানে এক হাতে এরশাদের সাথে লড়াই করতে হতো, আর এক হাতে তাদের শিবিরের সাথে লড়াই করতে হতো। পাপিয়া আপা শুধু না, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র ফ্রন্ট বলেন, জাসদ ছাত্রলীগ বলেন, সমস্ত সংগঠনগুলোকেই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সাথে লড়াই করতে হয়েছে, এবং অনেকেই হতাহত। পাপিয়া আপার অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন, কত লাশ এসেছে শিবিরের হাতে। তো তাদের সাথে হঠাৎ করে যখন পাপিয়া আপাদের যখন জোট হইলো, তখন মনে হলো যে মতাদর্শিকভাবে হঠাৎ করে কেন, মতাদর্শিকভাবে ভিন্ন। এটা হঠাৎ করে, এটা আমি সেই 1996 সালের পরে 98-99 সালের প্রথম তারা গঠন করছিল 4 দল। সেখানে এরশাদও তাদের পার্টনার ছিল, জামাতে ইসলাম, এরশাদ হচ্ছে, আর হলো ইসলামী ঐক্য জোট এবং বিএনপি, এরকম 4টি দল মিলে প্রথম জোটটা তৈরি হয়েছিল। তখন এই জোটটার মধ্যে দেখা গেছিল এখানে আদর্শিক খুবই বৈপরীত্য। এর সাথে ওনাদের যায় না, এর সাথে জামাতের যায় না, জামাতের সাথে বিএনপির যায় না, একেবারে বিপরীত ব্যাপার স্যাপার নিয়ে মতাদর্শিক একটা প্রচন্ড ভিন্নতা নিয়েই তারা যাত্রা শুরু করছিল। কিন্তু পরবর্তীতে তারা ভালোভাবেই চলেছে, এবং মাঝখানে তারা একসাথে ক্ষমতায় ছিল। হ্যাঁ, আমরা তো বলতাম, আমরা তখন ছাত্র নেতা, বিএনপি জামাতের জোট সরকার বলতাম। হ্যাঁ, মানে আমরা এভাবে করে বলতাম। নিজামী সাহেব তখন হচ্ছে মন্ত্রী ছিলেন। এই কথাটা সবচেয়ে বেশি বাজে কি জানেন, যে কিন্তু এখন এসে যখন হচ্ছে মানে 5ই আগস্টের পর, গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ যখন রাজনীতি থেকে অ্যাবসেন্ট হয়ে গেছে, সেই সময় হচ্ছে আমরা দেখেছি একটা নতুন পোলারাইজেশন দাঁড়াইছে। আমার কাছে মনে হলো যে বিএনপি আবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বিএনপিতে রূপান্তরিত হয়েছে। কারণ আমরা অনেকদিন, আমরা ছোটবেলায় বা আমরা ছাত্র জীবনে একটা তর্ক বিতর্ক শুনতাম, এবং ছাত্র দলের ছেলেরা খুব জোর দিয়ে একটা স্লোগান দিত, স্বাধীনতার ঘোষক জিয়া ল ল সালাম। হ্যাঁ, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা নিয়ে একটা ডিবেট থাকতো ছাত্রলীগের সাথে ছাত্র দলের ক্যাম্পাসে। তখন তো সহাবস্থান ছিল, মধুরকান্ডের পাশাপাশি টেবিলে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বসতো। এখন তো আর সেসব দেখা যায় না, গত 20-25 বছর ধরে সেসব সেই সিনসিনারি আর দেখা যায় না ক্যাম্পাসগুলোতে। তো তখন আমরা প্রচন্ড তর্ক হইতো, বিতর্ক হইতো সেই সময়গুলোতে। তো আমি আবার পরবর্তীতে আমি খোঁজ নিয়ে দেখছি যে এই যে স্বাধীনতার ঘোষক জিয়ার এই স্লোগানটা কিন্তু বিগত 17 বছর অনেকটাই লুপ্ত হয়ে গেছিল, লড়াইয়ের সংগ্রামের একটা অন্যরকম রূপটা ধারণ করছিল। এখন আবার সেটা ফিরে এসছে সেই জায়গাটা। ছাত্র দল আবার যেন মনে হচ্ছে ছাত্র দলের রাজনীতিতে ফিরে আসছে। ঠিক আছে, এবং আসতে গেলে তো হচ্ছে বিভিন্ন প্রশ্নে লড়াই হবে। আর একই সাথে জুলাই সনদ, একই সাথে ইন্টারিমের এই 17 মাসের বিভিন্ন ব্যাপার স্যাপার রয়ে গেছে, সেটাতে তো অনেক রকম বিরোধ থাকবে, নয়া মেরুকরণ ঘটতেই পারে। জি, ফরিদুল হক, আপনি কি, আমি আপনাকে প্রশ্নই করি, যদি ছোট করে উত্তর দেন, কারণ আপনার কাছে অন্য প্রশ্ন ছিল আর কি, যেহেতু এই প্রসঙ্গেই কথা হচ্ছে। আপনারা কি কঠিন সময়ের কোনো লক্ষণ দেখেন? এই কঠিন সময়টা কি শুধু বিএনপি নেতাকর্মী বা সরকারের জন্য, নাকি এনসিপির জন্য বা জামাতের জন্যও? জি, ধন্যবাদ। না, মানে আমি, প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, উনি ওনার দলের লোকদেরকে অ্যাড্রেস করে বলেছেন, কিন্তু আমি তো প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবেই দেখি, উনি তো ওনার দলের প্রধানমন্ত্রী না। তো মানে আমি মনে করি যে দেশের জন্য একটা কঠিন সময় আছে। তো সেই জায়গাতে হ্যাঁ, ওনারা যেহেতু সরকারি দল, ওনাদের নেতাকর্মীদের দায়িত্ব বেশি।
দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অনেকগুলো কঠিন পরিস্থিতি আমাদের সামনে আছে, অর্থনীতির যে অবস্থায় আছে, যেদিকে যাচ্ছে, এবং সরকারের যে পরিকল্পনা, এটা আমাদেরকে একটা ঝুঁকিতে ফেলবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাজেটে আমরা যেটা শুনতে পাচ্ছি, এইবার প্রথমবারের মতো 1,70,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হবে এডিপি থেকে। মানে ধরেন কয়েক বছর আগে আমাদের এডিপি ছিল হচ্ছে 1,20,000, 1,30,000 কোটি টাকা। থোক বরাদ্দ মানে এটা 1,70,000 কোটি টাকা থাকলে অনেকে বুঝতে পারে না। ধরেন এই বছর রানিং বছরে এটা হচ্ছে 10,000 কোটি টাকা, আগের অর্থ বছরে ছিল 11,000 কোটি টাকা, এবার 1,70,000 কোটি টাকা রাখা হচ্ছে। এই টাকাটা কি করা হবে এটা এখনো সরকার জানে না। থোক বরাদ্দ এটা খুব যে সময় interesting। So, emergency। এবং ধরেন 3,08,000 কোটি টাকা কিংবা 9,000 কোটি টাকা হচ্ছে এডিপি রাখা হচ্ছে, যেটা আগের বারের তুলনায় 1 লক্ষ কোটি টাকার মতো বেশি। তো এবং পরিচালন ব্যয়ও বাড়তেছে, বাজেটের আকার বাড়তেছে। তো একটা বড় বাজেট আপনি সামনে আনতে যাচ্ছেন, এটার সোর্সিং কি আপনি জানেন না, এবং বিভিন্ন রকম অলরেডি সম্ভবত প্রধানমন্ত্রীর মুখ থেকেই 10টার মতো কার্ডের ঘোষণা এসছে, আর অন্যরা আরো বিভিন্ন রকম কার্ডের ঘোষণা দিয়েছে। আপনাদের এক এলাকায় একজন আমের কার্ড দেওয়ার কথাও বলছে বিএনপির এক নেতা। তো এরকম বিভিন্ন কার্ড, এখন এই কার্ডে তো দিতে হবে, টাকা দিতে হবে। এইগুলো সোর্স কি? এই সোর্সগুলো কিন্তু আইএমএফও জানতে চেয়েছিল। তো অর্থনীতিতে একটা বড় সংকট আছে, মানে এইটাকে ভালোভাবে ট্যাকেল করতে পারার একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আছে। এখন এটা তো বিএনপির সামনে একা চ্যালেঞ্জ না, কারণ বিএনপি এখন দেশ পরিচালনা করতেছে। দেশ তো আমাদের সবার, বিএনপি দেশ পরিচালনা করতে, দেশ তো সবার। যদি সংকট হয় আমরা সবাই কিন্তু প্যারালালি মানে কি বলে যে সাফারার হব। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন পদ্মা ব্যারেজের প্রকল্প নেওয়া হয়েছে, এটা 1-2 দিন আলাপ হয়েছে, এরপরে আলাপটা নাই হয়ে গেছে, এবং এটা হঠাৎ করে একদিনের আলোচনা করে হঠাৎ করে একটা একনেকে পাশ করা হয়ে গেছে। এবং এটা কিন্তু আগের মানে আওয়ামী লীগের সরকারের প্রকল্প ছিল, এবং এই প্রকল্প একটা সময় আওয়ামী লীগই বাদ দিয়ে দিয়েছিল, এবং ইন্ডিয়ার খুব পছন্দের প্রকল্প। ইন দ্য মিন টাইম কি বলে যে ডিসেম্বরে তিস্তা এবং গঙ্গা দুইটার চুক্তিরই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো পানির কি হবে এটা আমরা এখনো জানি না, এই বিষয়ে সরকার কি করছে আমরা ঠিক পরিষ্কার না। আরেকটা ব্যাপার হচ্ছে এই পদ্মা ব্যারেজ নিয়ে, যেটা এই ব্যারেজ নিয়ে যে আলাপগুলো হয়েছিল, এখানে আমরা যে প্রশ্নগুলো তুলেছি অনেকে বলছে না এগুলো আছে, তা আছে কোথায় দেখান, সেগুলো কিন্তু আমরা দেখিনি। মানে এগুলো অনেকগুলো ঝুঁকি, আমরা বলেছিলাম যে উজানে এক ধরনের ঝুঁকি আছে, ভাটিতে আর এক ধরনের ঝুঁকি আছে। উজানে ধরেন পলি পড়ে যাবে, পাড় ভাঙবে, যেটা গঙ্গা ব্যারেজের উজানে হয়েছে, এবং ভাটিতে হচ্ছে যে স্যালিনেট ওয়াটারের পরিমাণ বাড়বে এবং মরুকরণ হওয়ার সম্ভাবনা আছে। সেইগুলোর কিভাবে আপনারা ট্যাকেল করবেন সেই সম্পর্কে, যদি পানির ফ্লো ঠিক না থাকে ব্যারেজ করে আপনি কিভাবে এটাকে ঠিক করবেন, এরকম অনেকগুলো চ্যালেঞ্জ মানে সরকারের সামনে আছে। এবং আরেকটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে সরকার কি বলে যে পুরোপুরি একটা পুরনো পথে বাংলাদেশকে পরিচালনা করতে যাচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রকে পুরোপুরি পুরনো পথে। আপনি খেয়াল করেন আজকে ইসলামী ব্যাংকের যে ঘটনা ঘটেছে, এই লোক হচ্ছে একদম পরিষ্কারভাবে আওয়ামী লীগের দালাল লোক। এই লোক এই গণঅভ্যুত্থানের পরে তাকে পদত্যাগ করতে সে বাধ্য হয়েছে, তাকে এসে একটা ব্যাংকের চেয়ারম্যান বানিয়ে দিচ্ছেন। বানাচ্ছে কে? বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকে বসানো হয়েছে কারে? একজন দলীয় লোককে, দলীয় ব্যবসায়ীকে, ইতিহাসে প্রথমবারের মতো। এখন এইটা দিয়ে ধরেন একদম ওই পুরনো পথে যে সমস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন হওয়ার কথা, যে প্রতিষ্ঠানগুলো আপনার দলীয় বিবেচনার বাইরে থাকার কথা, সেইগুলোকে আপনি একেবারে দলীয়করণ করে এইভাবে চালাবেন। এই যে পুরনো পথ, এই পুরনো পথে সমস্যা হচ্ছে যে আপনি চালাইতে পারেন, এর অসুবিধা নেই। সমস্যার জায়গাটা যেটা, মানুষের আকাঙ্ক্ষা চেঞ্জ হয়ে গেছে না। কিন্তু ইসলামী ব্যাংকের কথা বললেন, সরকার এবং বাংলাদেশ ব্যাংক যাকে যোগ্য মনে করবে তাকেই তো দায়িত্ব দেবে এই ব্যাংকটাকে টেনে তোলা। কারণ এই ব্যাংকের এত টাকা পাচার হয়ে গেছে এবং এত মানুষের জামানত, বাংলাদেশের বেসরকারি ব্যাংকের সবচেয়ে বড় জামানত সম্ভবত এই ব্যাংকটাতেই আছে, এবং সেখানে অনেক ভালো একটা ব্যাংক ছিল এই ব্যাংক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেই নতুন চেয়ারম্যানের দায়িত্ব পালন যদি ব্যর্থ হয় তখন প্রতিবাদ হতে পারে। তার আগেই আজকে মানে তাকে দায়িত্ব নেয়ার আগে থেকেই যেভাবে বাধা দেয়া হলো, সেটা কি যৌক্তিক ছিল? না, মানে যোগ্যতা দেখেন, এগুলো খুবই মানে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক, এগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক যদিও একটা বেসরকারি খাতের প্রতিষ্ঠান, তারপরেও এটা একটা ব্যাংক, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহকের ব্যাপার আছে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ছিল। এই ব্যাংকটাকে কিভাবে দখল করা হয়েছে আমরা কিন্তু কয়েকদিন আগেও পত্রিকাতে রিপোর্ট দেখেছি যে একটি ব্যাংক দখলের গল্প। এই গল্পগুলো তো আমরা জানি ব্যাপার। এবং বাংলাদেশ ব্যাংক তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা এটা পাবলিক প্রতিষ্ঠান।
এখন ব্যাপারটা হচ্ছে যে এই লোকগুলোকে দেওয়া হচ্ছে যে যোগ্যতা আপনি কিসের ভিত্তিতে কিসের বেসিসে নির্ধারণ করছেন? যোগ্যতাকে উনি বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটিতে ছিলেন, এটা যোগ্যতা উনি ঋণ খেলাপি ছিলেন, কয়েকদিন আগেও 2% রিশিডিউল মানে কি বলে শোধ করে ব্যাংক লোন রিশিডিউল করেছেন, এটা যোগ্যতা উনি একজন সোয়েটার ব্যবসায়ী, এটা যোগ্যতা উনি একজন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টেন্ট, এটা যোগ্যতা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে গেলে কি যোগ্যতা লাগে? আমরা তো সারা জীবন দেখেছি যে একজন অর্থনীতিবিদ কিংবা একজন বিশেষায়িত ব্যাংকার কিংবা একজন ধরেন ওই অর্থ সেক্টরের একজন বিশেষ আমলা, এই ধরনের লোকেরা সাধারণত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছে। কিন্তু আপনি দিলেন কাকে? একজন অ্যাকাউন্টেন্ট, সোয়েটার ব্যবসায়ী, এবং হচ্ছে সে ঋণ খেলাপি ছিল এবং সে দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল। তাহলে যোগ্যতার মাপকাঠিটা কোনটা? আমরা যেটা এতদিন জানছি সেটা, নাকি বিএনপি একটা নতুন দাঁড় করাইছে যে এই জিনিস যেটা তার আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে খুরশিদ আলম, যে হচ্ছে যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানালে, তাকে তো মানে বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা তাকে ঘাড় ধরে বের করে দিয়েছিল গণঅভ্যুত্থানের পরে আগস্ট মাসে। তাকে আপনি কেন? এবং এই লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এবং প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঋণ খেলাপির অভিযোগ, এগুলো আছে। যোগ্যতাটা তাহলে কি? দুর্নীতির অভিযোগ থাকা যোগ্যতা? ঋণ খেলাপি হওয়া যোগ্যতা? মানে যোগ্যতাটা কি? মানে যোগ্যতার যে ব্যাপারটা বলছে, এটা তো প্রশ্নটা তো পরে। আপনি ধরেন যা এই ধরনের প্রতিষ্ঠানের প্রধানের পদে যাকে বসাবেন, তার ভেতরে তার বিরুদ্ধে এই ধরনের নৈতিক স্খলনের অভিযোগ থাকা মানে উচিত হবে না। তারপরে কি যোগ্যতার প্রশ্ন? ওটা তো সেকেন্ডারি প্রশ্ন, আপনি প্রাইমারি প্রশ্নই তো এখানে মিস করতেছেন। আচ্ছা, পরিষ্কার। রুবেল ভাই, আপনার কাছে এই প্রশ্ন নিয়ে যদি একটু জানি যে এখানে কি আপনি কোনো রাজনীতি দেখেন এই নিয়োগে, বা এই যে আজকে বাধা দেয় এবং আজকে যে ঘটনাটা দেখলেন ব্যাংকের সামনে? আসলে যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর কি, কিন্তু শুধুই কি যোগ্যতার কারণেই হচ্ছে আজকে যে অসন্তোষটা দেখা যাচ্ছে, সে অসন্তোষটা আমরা দেখতে পারতেছি? শুধুমাত্রই কি হচ্ছে নিয়ম ভাঙা হচ্ছে তার জন্য কি হচ্ছে? না, এখানে কিন্তু একটা ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ রাজনীতি রয়ে গেছে আর কি। আমাদের এই যে একটি বিশেষ রাজনৈতিক দল, তারা মনে করে যে ইসলামী ব্যাংক হচ্ছে, মনে করে না, তারা এটা গড়ে তোলার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন যে এটা তাদের বাপদাদার সম্পত্তি। তো এই বাপদাদার সম্পত্তির ক্ষেত্রে কে এটার দায়িত্ব নেবে, কে এটার চেয়ারম্যান হবে, তা নির্ধারণের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের যে মূল ব্যাংক রয়েছে, বাংলাদেশ ব্যাংক রয়েছে, সে এটার ব্যাপারে কেন খবরদারি করবে? ঠিক আছে, এটা হলো প্রথমত তাদের একটা মানসিকতার জায়গা আছে যে ইসলামী ব্যাংক নিয়ে হচ্ছে গিয়ে অন্য কারো কোনো কিছু করবার সুযোগ নেই। এই জায়গায় যদি কেউ কিছু করতে পারে তাহলে এটা তাদের ওরিয়েন্টেড লোকজনকে এখানে বসাতে হবে। তিনি যোগ্যতর হইতেও পারেন, আবার অযোগ্য হইতেও পারেন। এই যে মানসিকতা বা টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সির বাইরে কিন্তু ঘটনা না। তারপরেও আমি মনে করি হচ্ছে এই ফরিদের সাথে ওই জায়গাটা আমি খুবই একমত, আমি খুবই হচ্ছে গিয়ে সহমত যে সেটা হচ্ছে আসলে এইটা মানে আমি যখন এখানে আমি আসলে কাকতলী ভাই বলি, আপনাদের এই অনুষ্ঠানে এসেই কিন্তু আমি প্রথম এই কথা শুনতে পেরেছিলাম ওই সময়কালে, এবং আমি শুনে তাৎক্ষণিকভাবে খুব অবাক হয়ে গেছি। আমি বোধহয় ভুল শুনতেছি, আলোচক হয়তো ভুল বলতেছে। পরে গিয়ে দেখি না, সত্যি সত্যি তো এরকম ঘটনা ঘটেছে। যিনি হচ্ছেন একটা গার্মেন্টস ব্যবসায়ী, যিনি হচ্ছেন ICMA মানে ফেলো, ICMA ফেলো, এইটুকুই তার যোগ্যতা। ঠিক আছে, তার ব্যাংকিং নিয়ে তার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাই আর কি। তো কেন তাকে দেওয়া হলো? আমি আবার এখানে 2-4 জায়গায় আবার এমন কথা শুনছি, হ্যাঁ বহু যোগ্যতর লোকদের, বহুত বড় বড় ব্যাংক নিয়ে মানে অভিজ্ঞ লোকদের দেওয়া হয়েছে, বহুত PhD ধারীদের দেওয়া হয়েছিল, তারা হচ্ছে এরকম মানে চুরিচারামি করে 12টা বাজায় দিছে বা ভুল সিদ্ধান্ত নিয়ে 12টা বাজায় দিচ্ছে দেশের। এখন হচ্ছে কি একজন খুব প্র্যাকটিক্যাল লোককে দেওয়া হবে। আমি প্র্যাকটিক্যাল লোকের সংজ্ঞা হিসেবে যেটা বুঝতে পারছি যে তিনি একজন ব্যবসায়ী, অতএব তিনি ব্যাংকিংটাকে ব্যবসা বান্ধব জায়গা থেকে পরিচালনা করবেন। খুব ভালো কথা, কিন্তু বাংলাদেশটা কি শুধু ব্যবসা বান্ধব হলেই হবে? বাংলাদেশ কি শুধু ব্যবসায়ীদের দেশ? ঠিক আছে, এই বাংলাদেশে সামগ্রিকভাবে ইয়া করতে হবে। কারণ আমরা একবার এক অর্থমন্ত্রীকে দেখেছিলাম আওয়ামী লীগ আমলে, হ্যাঁ, সেটা বলছে যে আমাদের অর্থমন্ত্রী হচ্ছে এখন বাজেট দিল, সেই বাজেটটা দিয়ে দেখছিলাম তখন তার করা প্রথম বাজেট, হ্যাঁ, যে একেবারে 100% ব্যবসায়ী বান্ধব বাজেট তৈরি করছিল আর কি। মানে জনগণের অবস্থা কাহিল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। ফলে শুধুমাত্র ব্যবসায়ী বান্ধব লোকদেরকে দিলেই যে প্রবলেম সলভ করতে পারবেন আপনি, সেটাও না। হ্যাঁ, তো এবং ওই জায়গাটা ওটা করার কারণে আজকে দেখেন ইসলামী ব্যাংকের এই জায়গাটা হচ্ছে একটা মানে মব তৈরি হচ্ছে, একটা এখানে কেওয়াস তৈরি হচ্ছে।
এবং এই সব কিছু মিলে যেটা হয়, যখন একটা ব্যাংকে ক্যাওয়াজিটিক সিচুয়েশন থাকে, সেটা সামগ্রিকভাবে কিন্তু আমাদের দেশের অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করবে, সামগ্রিক প্রভাব বিস্তার করবে। তখন বলবে যে না, এটা খুবই আনস্টেবল সিচুয়েশন, এবং এখানে আপনি নতুন বিনিয়োগ, হ্যাঁ, এই নিউজ থেকে শুধুমাত্র আমার আর আপনার কাছেই থাকে, এটা তো সারা পৃথিবীতে এটা রেজোন্যান্স ছড়িয়ে পড়ে। আচ্ছা। আপনি যখন এই আনস্টেবল সিচুয়েশন থাকবে, তখন আপনি হচ্ছে বিনিয়োগ আর কত বৃদ্ধি করতে পারবেন? বিনিয়োগ বলবেন না, আরে ভাই এরা তো ব্যাংকে গিয়ে মিছিল মিটিং করে, এই দেশে আর কত আমি না, বিনিয়োগ করে নতুন ধরা টরা আসছে বাজেটে বিনিয়োগের বিষয়টা বিশেষভাবে মাথায় রেখে এই বাজেট প্রণয়ন হচ্ছে। 3,90,000 কোটি টাকার বাজেট। আমরা আবার আসছি আপনার কাছে। 11 লক্ষ। পাপি, আপনি একটু বলবেন এই বিষয়টা নিয়ে, যে এই যে গভর্নরের নিয়োগের কথাও বললেন, আবার এই যে ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান হবেন, যিনি চেয়ারম্যান হয়েছেন তার কথাও বললেন। আজকে আপনি আন্দোলন দেখলেন এবং তাকে তার কর্তব্য পালনে সেইভাবে কর্তব্য পালন করতে দেয় নাই, অথবা তাকে সেইভাবে মানে তাকে প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে গ্রাহকের পক্ষ থেকে। এই জিনিসটাকে আপনি কোনো রাজনীতির পার্টি হিসেবে দেখেন? তাদের নিয়োগ দেওয়া কি সরকারের ভুল ছিল? আচ্ছা, এটার আগে আমি একটু কথা বলে নিই। রুবেল ভাই যেটা বললেন যে জামাত ইসলাম তো ঐতিহাসিকভাবেই রাজনীতির বিপক্ষ শক্তি, এবং বিএনপি হতে স্বাধীনতার সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের। তো স্বাভাবিক কারণেই বিএনপির সাথে আজন্ম কোনো মিল জামাত ইসলামের না, আজন্ম শত্রুতা আছে। কারণ জিয়া রহমান সেক্টর কমান্ডার প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি। তারা কিন্তু একই সাথে আপনাদের 2001 সালে আপনাদের মন্ত্রিসভা, আমি বলতেছি, আমি ধারাবাহিকভাবে আসতেছি ব্যক্তি। জি। আর ওনারা হচ্ছে একবারে প্রকাশ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তখন দেখা গেছে ব্রিটিশের পক্ষে, আবার ভারত আন্দোলনেও দেখা গেছে তখন তারা ভারতের পক্ষে, আবার পাকিস্তান বাংলাদেশের আন্দোলনে দেখা গেছে তারা পাকিস্তানের পক্ষে। আবার 86 সালের নির্বাচনে দেখা গেছে ওরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম একসাথে তারা নির্বাচন করে বাংলাদেশের প্রথম সংসদ সদস্য হয়েছে। আবার 88 নির্বাচনে যখন দেখছে বেগম জিয়ার আন্দোলনে আগায় গেছে, ওখান থেকে আবার আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে পল্টি মেরে তখন এসে আন্দোলনের কাতারে এসে দাঁড়াইছে 88-তে শেষের দিকে এসে। তখন আপনার 91 সালের নির্বাচনে তারা কয়েকটা সিট পেয়েছিল, যেই সিট আওয়ামী লীগ পেয়েছিল, তারা যদি আওয়ামী লীগকে সমর্থন করতো, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারতো না। তো স্বাভাবিক কারণে দুটো মহিলা এমপির বিনিময়ে তারা বিএনপিকে সমর্থন দেয় 91। আবার দেখেন সাথে সাথে পল্টি খেয়ে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার আওয়ামী লীগের বগলের তলে ওরা ঢুকে একেবারে ত্রাস সৃষ্টি করছে। বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, যেগুলোতে আওয়ামী লীগ তো শক্তিশালী না, ওখানে থার্ড পার্টি জামাত ইসলাম ব্যাপক তাণ্ডব করেছে। 96 সালে ধরেন আমরা বিরোধী দল 116 সিটের হলাম, আবার ধরেন 2001 সালে এসে ওরা আমাদের সাথে জোট করলো, মন্ত্রিত্ব নিল, এবং মতিউর রহমান নিজামী সাহেব কৃষি মন্ত্রী থাকা অবস্থায় যেভাবে মাঠ কর্মী থেকে কৃষি মন্ত্রণালয়ের দলীয়করণ যেভাবে উনি করছিলেন, আর মুজাহিদি সাহেব যেভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়টা করছিলেন, পরে মুজাহিদি সাহেবকে চেঞ্জ করে শিল্প মন্ত্রণালয়ে ওনাকে দেয়া হলো। আচ্ছা, তারপরে 2008 সালে 1/11 আসার সাথে সাথে পল্টি খেলো। বিএনপি সব দুর্নীতি করছে, বিএনপি ভালো কাজ করে নাই, যা করছে জামাত ইসলাম ভালো কাজ করছে। বিএনপি মন্ত্রী পরিষদের 2 জন মাত্র সৎ ব্যক্তি, সেটা হচ্ছে মতিউর রহমান নিজামী আর মুজাহিদি সাহেব। 1/11 মামলা বিএনপির বিরুদ্ধে যেরকম হয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছু, হত্যা মামলা থেকে শুরু করে সবকিছু, জামাত ইসলামের মুজাহিদি সাহেব, নিজামী সাহেব, সোভান সাহেব এবং শাহজাহান সাহেব চট্টগ্রামের যে আল্লাহ নেবে এসেছে স্বয়ং ওনাকে জিতানোর জন্য, যে বক্তৃতা দিয়ে ভাইরাল হয়ে গেছিল বাংলাদেশে, ওনার নামেও কিন্তু 10 বছরের সাজা ছিল 1/11তেই। এখন ওনারা এমনভাবে মিথ্যাচারগুলো করে যেগুলাকে মনে হয় যে উলিয়া উলিয়াদের মুখে পাঞ্জাবি ইসলামিক পোশাক আশাক, এরা কোনো মিথ্যা কথাই বলতে পারে না। কিছু কিছু ব্যক্তির এই ধরনের ইমপ্রেশন আছে, কিন্তু যেটা যথার্থ না। তারপরে আপনি আসেন, এই যে আন্দোলন হলো, এই আন্দোলন 15 বছর যে হলো, দেখেন আপনার মনে আছে 28 অক্টোবর ওরা মিটিং করলো কোথায়? মগবাজারের ওখানে। 28 অক্টোবর মগবাজারের ওখানে, এবং ওদেরকে স্মুথলি কিন্তু শাপলা চত্বর না ওই গরুরহাটে, মগবাজারের গরুরহাটে করলো, এবং খুব স্মুথলি আওয়ামী লীগের সাথে শর্ত সাপেক্ষেই। এদিকে ওরা আসেনি, কিন্তু ওদিকে চলে গেল। এদিকে আমাদের 4-5টা ছেলে মারা গেল, বিচারকের বাড়ি ফাড়ি কত কি নিয়ে কত কি কাহিনী হলো। ওরা কিন্তু নাই, ওরা 15 বছর সুন্দর করে ধরেন ফাঁসিতেও ঝুলছে, আওয়ামী লীগের সাথে আপোষও করছে, অ্যালায়েন্সও করছে। আজকে ফেসবুকের হট নিউজ আপনি দেখবেন যে ছাত্রলীগের দাপুটে নেতা ইসলামী ছাত্র শিবিরের এখন পোস্টে আছে, চট্টগ্রাম কলেজ না বিশ্ববিদ্যালয় একটা, হ্যাঁ একবার দাপুটে নেতা, ফেসবুকের সবচেয়ে আলোচিত আজকের হচ্ছে টক অফ দ্য কান্ট্রি,
যেমন ছিল দাপুটে আওয়ামী লীগের, এখন তেমন দাপুটে হচ্ছে তারা শিবিরের। এখন তাহলে তাদের সাথে আমাদের 22 সালের পর থেকে 26 সাল পর্যন্ত এক মঞ্চে মিটিং মিছিল এগুলো কোনো কিছু কিন্তু নাই। বাস্তবিক অর্থে তারা ওই আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগকে প্রভাবিত করে নিজের লোকদেরকে প্রমোট করেছে, করে তারা তাদের মতো ভালোই ছিল। আর সবচেয়ে বেশি ইউনূস সরকার যেটা খারাপ কাজ করছে, যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উনি নিজে এবং একটা চেতনা বিরোধী শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ওনার শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতাকালীন সময় থাকা অবস্থায় উনি জান প্রাণ বাজি রেখে প্রচেষ্টা চালিয়ে গেছে। এবং যে ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছে এনারা, এবং তারা তাদের পারপাস সার্ভ করে প্রশাসনিক সেট আপ মোটামুটিভাবে জামাত ইসলামের। ডক্টর ইউনূস কি গুপ্ত ছিল নাকি, মানে ওনাদের ডক্টর ইউনূস গুপ্ত ছিল এক সময়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকা অবস্থায় উনার কর্মকাণ্ডের গুপ্ত জায়গায় ওপেনই হয়ে গেছিল। আচ্ছা, ওপেনই হয়ে গেছিল। এখন এই 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক যে সেট আপটা জামাতের করে দিছে, এখন বিএনপি সরকার এসে যখন এটা সরাতে যাচ্ছে, ওদের তো মনে হচ্ছে কল্যা দেহ থেকে ছেড়ে আলাদা করে দিচ্ছে। আজকে ইসলামিক ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংকের এক পক্ষ বলছে আমরা ইয়ানত না দিলে, হাদিয়া না দিলে, জামাত ইসলামের কর্মকাণ্ডে জড়িত না থাকলে আমাদেরকে চাকরিচ্যুত করছে। আর এক পক্ষ আবার বলছে যতদিন জামাত এবং শিবিরের হাতে এই ইসলামিক ব্যাংকের দায়িত্ব ছিল ততদিন সবচেয়ে সুষ্ঠুভাবে ইসলামিক ব্যাংক পরিচালিত হয়েছে। তাহলে এখানে আপনি কি ভিন্ন মত? জামাতের পক্ষ একটা আর জামাতের বিপক্ষ পক্ষ আর একটা। যাদেরকে জামাত করার চেষ্টা করতেছিল যেন তারা চাকরিচ্যুত হয়েছে, তারা তাদের বিরোধিতা এবং তারা অনেক মানববন্ধন থেকে শুরু করে অনেক প্রতিক্রিয়া কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা আমরা দেখেছি। এখন এখানে সমাধানের পথটা কি? আমি জামাত বসাই দিব, দিয়ে একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে জামাতের নামে লিখে দিব, তাহলে কি জামাত শান্ত আর সবাই শান্ত হলে শান্ত হয়ে যাবে কি সেটা? না, আমার একজন ব্যক্তিকে দরকার, যে ব্যক্তিটা আপাতত পরিস্থিতিটা দুই পক্ষকে সমন্বয় করে নিয়ে চলে একটা পরিস্থিতিতে ঠান্ডা করুক। এখন সে হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আরে ভাই, বিএনপির যারা নমিনেশন পায়নি, যারা বহিষ্কার হয়েছে, তারাও তো এখন এনসিপিতে যোগ দিচ্ছে, তাদের অনেকে তো আওয়ামী লীগেরও যোগ দিচ্ছে। তা আওয়ামী লীগ সংগঠন হিসেবে জামাত ইসলাম এনসিপি কে যোগ দিলে সমস্যা নাই, আর ইসলামিক ব্যাংকের চেয়ারে বসলে সমস্যা কেন? আপনি বসার আগে যদি বিতর্ক শুরু করেন, তাহলে যারা বসেছিল তারা কি বিতর্কিত ভূমিকা রাখে নাই? ওখানে বাধ্যতামূলকভাবে ইয়ানত নেয় নাই, বাধ্যতামূলকভাবে জামাত ইসলামের চাঁদা চায় নাই। তারপরে আপনার এই যে বরিশালের যে মাসুদ সাহেবের এই ইসলামিক ব্যাংক নিয়ে যে পলিসি ছিল এবং ভোটের ভিত্তিতে কাজ করা, এ করা সে করা, এবং মাসুদ সাহেবেরও আজকে একটা বক্তৃতা, সত্য মিথ্যা আমি জানি না, যে আমাকে মেজর কর্নেল আমি উইথড্র করে ফেলেছি, শেখ হাসিনা আমাকে চেনে, আমি কি জিনিস, আর ওসি তো 2 ঘন্টা বদলি করা ব্যক্তি আমি। এখন এত ক্ষমতাধর জামাত ইসলাম, আসলে এদেরকে কোনো সরকারের নিয়ন্ত্রণ দিতে পারে না। এরা নিজেদেরকে তো সরকারি দলের মেজাজে 18 মাস ছিল, এই মেজাজ থেকে বাস্তবতায় আসতে পারছে না। সমস্যাটা হচ্ছে এখানে। এখন আপনি কেউ একজন জামাতের থাকলে হয়তো না, আপনার কথা যেগুলো আসছে আপনার সাথে আলোচনাটা জমতো। এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি যেটা আসছে, সেটা আমি বলছি। এখন আপনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের মানুষের এত হাজার হাজার কোটি টাকা নাই যে প্রত্যেক সূত্রে তারা ওই টাকা দিয়ে ব্যবসা করে একবারে ঋণ মুক্ত, কি ঋণ ছাড়া ব্যবসা করার মতো বিষয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এক সাবজেক্টে পাশ করা একটা ছেলে হাঁটি হাঁটি পা করে লোন নিয়ে সে ব্যবসা করতে গেছে। এই 15 বছর ব্যবসা কি কেউ করতে পারছে? ব্যবসা যারা আওয়ামী লীগ তারা ছাড়া কে করতে পারছে ব্যবসা? তো সে খেলাপি হতেই পারে। ব্যাংকের সিস্টেম আছে যে খেলাফি হলে আপনি সেটা রিনিউয়াল করে রেগুলার হতে হবে আপনাকে, সেটা করছে কিনা। এখন হয় কি, আমি ধরেন একটা মুদির দোকানদার হতে 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 সোয়েটার ফ্যাক্টরি হতে হতে আমি বাংলাদেশের আন্তর্জাতিক বাজারের একটা বিরাট অংশ আমি ব্যবসার সাথে জড়িত এবং আমি সেটা দখল করে আছি। তাহলে সেখানে আমি কি হাঁটি হাঁটি পা পা করে একটা অভিজ্ঞ জায়গায় আমি পৌঁছালাম কিনা? এখন আমরা দেখে আসছি ব্যাংকার ডক্টর সালাউদ্দিন, আমরা দেখে আসছি ফখরুদ্দিন সাহেব গভর্নর ছিলেন, উনি হচ্ছে ডক্টরেট, উনি ব্যাংকের অনেক কিছু, এই সব ওই যে একটা দৃষ্টি, ওই দৃষ্টিটা তো সে পুরাতন জায়গায়, নিয়োগটা পুরাতন জায়গায় না, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে পুরাতন জায়গায়। আর নতুনটা যেটা, আমি বাংলাদেশের একটা শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন, খেটে খাওয়া ব্যক্তি হালে হালে পারে পারে তার প্রতিষ্ঠানকে একটা জায়গায় নিয়ে যে
বাংলাদেশের 6টা মাস আপনি অপেক্ষা করেন না কেন, ফেল করলে সরানো কোনো ব্যাপার নাকি? আচ্ছা। কিন্তু আপনি প্রথমেই যদি তোপের মুখে দেন যে আমার ডক্টর সালাউদ্দিনকে দরকার, আমার ডক্টর দেবব্রত ভট্টাচার্যকে দরকার, আমার ডক্টর ফখরুদ্দিনকে দরকার, তা এইগুলো করতে গেলে তো হবে না। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা, জামাতের সেটআপ একটা না থাকলে এদের গায়ের উপর জ্বালা ধরতেছে। আচ্ছা। বর্তমান সরকারকে নাগরিক হিসেবে আমি দাবি করব যে জামাতের সমর্থিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে যদি থাকে, শুধু রাষ্ট্রকে নস্যাৎ করবে তা না, সরকারকে নস্যাৎ করার, ফেলিওর করার চেষ্টা করবে তা না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছুকে এমন একটা জগা খিচুড়ি পাকায় দিবে, এইটা থেকে এনসিপি যুব সমাজের নেতৃত্ব দিচ্ছে, রুবেল ভাইরা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছে। আমি ছাত্র জীবন থেকে স্বৈরাচার এবং রাজাকার দুইটার বিরুদ্ধে আমার অবস্থান যতদিন বেঁচে থাকবো। এর বাইরে আমার কোনো আচ্ছা, অবস্থান নাই। পরিষ্কার। তবে এইটা আমার সরকারের কাছে ফরিদুল হক, আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? জি না, আপা ভালো কথা বলছে যে ওনার অনেক যোগ্যতা, তো ওনার যোগ্যতার মধ্যে আরও একটা দুটা জিনিস আমি একটু যুক্ত করি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসালম সংশ্লিষ্ট একটা কোম্পানির উনি ডিরেক্টর ছিলেন 2010 সাল থেকে, এবং বিজিএমের একটা বিশেষ সেল আছে। উনি যেহেতু পোশাক খাতের ব্যবসায়ী কিংবা ওই রপ্তানি খাতের ব্যবসায়ী, বিশেষ সেল আছে, যে সেলটার কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে ডিল করা, সেই সেলের উনি প্রধান ছিলেন। মানে উনি ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ দেখার জন্য গত 10-15 বছর ধরে বিজেএমের হয়ে কাজ করছেন। তো এইটা যদি ওনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার যোগ্যতা হয়, এটা মনে করতে পারে, কোনো অসুবিধা নাই। এবং আমি আসলে আপাকে অনুরোধ করব, এটা ঠিক আছে ওনাদের ধরেন একটা পূর্ববর্তী রাজনৈতিক জায়গা থেকে উনি এটা বলেন, উনি যেটা বলছেন ভালো, আমি এটা মানলাম যে স্বৈরাচার এবং রাজাকারের সাথে ওনাদের মানে লড়াই ছিল, কিন্তু স্বৈরাচার রাজাকারের সাথে একসাথে জোট করে ওনারা সরকারও করছেন, এটাও হয়েছে। কিন্তু এই জায়গাটা দিয়ে আপনি দলের প্রত্যেকটা ধরেন সিদ্ধান্তকে জাস্টিফাই করেন না। মানে যেভাবে ধরেন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দিয়ে প্রত্যেকটা সিদ্ধান্তকে জাস্টিফাই করা হয়েছে আওয়ামী লীগের সময়, ইসলামী ব্যাংক দখলের সময়ে যেভাবে ধরেন এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ধরেন শক্তিশালী হয়ে যাচ্ছে, এই জন্য ইসলামী ব্যাংক দখল করতে হবে, মৌলবাদের অর্থনীতি নামে ধরেন মোটা বই লেখা হয়েছে, যাদেরকে ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে, বড় অর্থনীতিবিদ আবুল বারাকাত মৌলবাদের অর্থনীতি নামে বই লিখছে, আপনি এটা জানেন। সেইগুলো দিয়ে মৌলবাদীরা যাতে শক্তিশালী হতে না পারে, সেই জন্য মৌলবাদীদের মানে যে সমস্ত শাহবাগ থেকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নাম বলা হয়েছিল, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। ওগুলো তো প্রতিষ্ঠান ভাই, এগুলো তো ব্যক্তি না। প্রতিষ্ঠানগুলো আপনি কেন ধ্বংস করতেছেন? আপনার সাথে কারোর যদি রাজনৈতিক বিরোধ থাকে, সেটা আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেন না। এখন এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য এই যে এইভাবে ট্যাগিং করা, মুক্তিযুদ্ধের বিরোধী দেওয়া, এই জিনিস আমরা তো 15-16 বছর ধরে দেখছি। তো নতুন করে আপনি এটা নতুন কি করতে পারবেন? নতুন কিছু তো করতে পারবেন না। যেটা হবে এইটা আপনি ওই পুরনো যে ক্ষতর মধ্যে আরো ধরেন মনে করেন যে রক্ত তৈরি করবেন, আরো জ্বালা তৈরি করবেন, এটা দিয়ে ভালো কিছু হবে না, এটা দিয়ে পজিটিভ টার্ন দিবে না। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, আপনি এই যেটা করা হয়েছে, আওয়ামী লীগ যেটা করতো, মুক্তিযুদ্ধের ধরেন এই যে তকমা মুক্তি এবং মৌলবাদ বিরোধিতার তকমা লাগিয়ে তারা নিজেরা মানে প্রায় প্রত্যেকটা সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রত্যেকটা কর্মকাণ্ডে, এবং নিজেরা সবচেয়ে বড় মৌলবাদীদের ধরেন আশ্রয়স্থল ছিল। তারপরেও এই ট্যাগটা দিয়ে তারা যেটা করছে, নিজেদের দলের লোকদের, দলও না বিশেষত গোষ্ঠীর লোকদেরকে, তাদের যে মাফিয়া গোষ্ঠীটা, মাফিয়া যে সিন্ডিকেটটা, এসালম সহ আপনার ধরেন সালমান এফ রহমান সহ এই পুরা সিন্ডিকেটের মধ্যে যারা, তাদেরকে লাভ করার সুযোগ করে, লাভ না লুটপাট করার সুযোগ করে দিয়েছে, এবং তাদের টাকা পাচার করার সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন না, $234 বিলিয়ন পাচার হয়েছে, এই টাকা তো আওয়ামী লীগের লোকেরা নিয়েছে। সেই একই পথে যদি বিএনপি হাঁটে, বিএনপির পরিণতি কী হবে, দেশের অবস্থা কী হবে? আমাদের জায়গাটা হচ্ছে এই জায়গায়। দেখেন, আওয়ামী লীগের সাথে আমাদের যে বিরোধিতা, কি আওয়ামী লীগের সাথে যে আমাদের যে রাজনৈতিক যে অবস্থান, বিএনপির সাথে তো তা না। বিএনপি, আমরা তো চাই বিএনপি সাকসেস করুক, বিএনপি সাকসেসফুল হোক। ধরেন কালকে যদি ধরেন আওয়ামী লীগ ফেরত আসে, আওয়ামী লীগের লোকেরা ধরেন যদি মাঠে নামে, হ্যাঁ, এইটা আমি শিওর না যে বিএনপির কতজন নেতাকে আমরা সাথে পাবো। আমি নিশ্চিত বিএনপির 95% কর্মীদেরকে আমরা রাস্তায় আমাদের সাথে পাবো। কেন? কারণ এরা 17 বছর ধান খেতে ঘুমাইছে, তো এরা 17 বছর বাড়িতে যেতে পারে নাই, তাদের যে জেলের ঘানি টানতে হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, চাকরি বাকরি ধ্বংস হয়েছে, এই ক্ষত তাদের মধ্যে আছে। বিএনপির সব নেতাদের মধ্যে হয়তো এই ক্ষত নাই, কিন্তু বিএনপির কর্মীদের মধ্যে এই ক্ষত আছে। তাহলে এই জায়গাটা ডিফারেন্ট। কিন্তু দেশটাকে ধরেন নতুন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি পুরনো আওয়ামী লীগের পথে হাঁটেন,
পুরোনো আওয়ামী লীগের পথে হেঁটে এইটাকে আপনি ঠিক করতে পারবেন না। ইভেন ধরেন এই যে এই ইসলামী ব্যাংকের যে নতুন যে চেয়ারম্যান বসানো হয়েছে, এই লোককে খেয়াল করেন, সে আমি চেক করে দেখলাম 2016 পর্যন্ত সে রংপুরের বিভাগীয় প্রধান ছিল, মানে বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় প্রধান ছিল। এরপরে 2017 থেকে সে ব্যাংকিং, প্রবিধান ও নীতি বিভাগের প্রধান ছিল। জি, হ্যাঁ, এবং 2023 সালে তাকে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে। দেখেন 17 থেকে 23 এই বিভাগে সে কাজ করছে, আরও একটা দুইটা বিভাগে সম্ভবত কাজ করছে, এবং 23 সালে তাকে প্রমোশন দিয়ে ডেপুটি গভর্নর করা হচ্ছে। খেয়াল করেন, যে সময়টাতে উনি বাংলাদেশ ব্যাংকের এই বিভাগগুলোর প্রধান ছিল, ওই সময়টাতে ইসলামী ব্যাংক সহ অন্য ব্যাংকগুলো এসালামরা দখল করতেছে। তখন উনি ওইখানে ছিল, তো বোঝা যায় খুব পরিষ্কারভাবে কাদেরকে প্রমোশন করছিল এবং কেন তাকে 5 তারিখের পরে কেন তাকে ব্যাংক থেকে বের করে দেওয়া হলো ঘাড় ধরে। এখন আপনি বলবেন মপ করে বের করে দেওয়া, তো গণঅভ্যুত্থানও তো মপ করেই তো শেখ হাসিনাকে বের করে দেওয়া হয়েছে। তো বের করে দেওয়া হয়েছে কারণ এটার পেছনে কারণ ছিল। এখানকার কর্মকর্তা কর্মচারীরা তো বের করেছে, আমরা তো করিনি, আমরা তো জানতামও না। তাহলে ওইখানকার কর্মকর্তা কর্মচারীরা তো জানে। কোন কর্মকর্তা কর্মচারী? এই কর্মকর্তা কর্মচারীরাই তো মানে বিএনপি ক্ষমতায় আসার পরে আহসান এস মনসুরকে মপ করে বের করে দিয়েছে না? তার মানে বিএনপি সংশ্লিষ্ট লোকেরাই তো এটা করেছে। তাহলে বিএনপি সংশ্লিষ্ট লোকেরা নিশ্চয়ই জানে যে এই লোক কি অপকর্ম করেছে। তাকেই আবার আপনি বাংলাদেশে আর কোনো লোক নেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানোর জন্য। আমি কিন্তু ওই জায়গাটাতে বলছি না, উনি যে জায়গাটাতে, ওনারা যে জায়গাটাতে বলতে চাচ্ছেন যে জামাতের লোক, আমি জামাত কিংবা বিএনপির লোক জায়গা থেকে আমি বলছি না। আপনি এই লোকটাকে কেন আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাতে হবে? খেয়াল করেন, হয়ারাজ ধরেন এখানে গ্রাহক ফোরামের নামে আজকে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের উপরে ধরেন কি বলে যে পুলিশ গুলি করেছে, জলকামান দিয়েছে, ঠিক আছে। এইখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে জামাতের লোকরা এখানে আছে, এই জন্য এই আন্দোলনের উপরে গুলি চালানো যাবে। এটা তো সে আওয়ামী লীগের ভাষ্য। জামাতের লোকরা থাকলে কি তাদের রাইট থাকবে না? তাদের আন্দোলন করার তাদের কোনো রাইট নাই? তাহলে কি আমরা এই জায়গাতে একমত হয়েছি বাংলাদেশে যে জামাতের লোকরা কোথাও কোনো জায়গায় থাকতে পারবে না? জামাতকে আমরা আওয়ামী লীগ যেভাবে করতো সেভাবে করে দিব, আউট করে দিব। সেই জায়গায় তাহলে আপনি একমত হন। একমত হয়ে আপনারা যা যা করেছেন সেইগুলোকে আগে ধরেন, সেইগুলোকে আগে অ্যাডমিট করেন। 75-এর পরে জামাতকে এখানে রাজনীতি করার সুযোগ কে করে দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়েছেন। আপনার এখানে 91-এ তাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছে। 2001 সালে তাদেরকে নিয়ে সরকার গঠন করেছে। 22 বছর একসাথে জোটে ছিল, আন্দোলন করেছে একসাথে। তাহলে এইগুলোকে আগে আপনি অ্যাডমিট করেন, অ্যাডমিট করে বলেন যে জামাতকে আপনি বাংলাদেশে রাজনীতি করতে দিবেন না, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু ধরেন যে আপনি জামাত ভুল করছে কি করছে সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেই ইস্যু নিয়ে আপনি আলাপ করেন, সেই ইস্যু নিয়ে আপনি প্রতিদিন তার সাথে রাজনৈতিক বিরোধিতা করেন। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আপনি কেন জামাত ট্যাগ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে কেন ধ্বংসের দিকে নিচ্ছেন? একই কাজ তো আওয়ামী লীগ করেছিল। মৌলবাদের অর্থনীতি এবং জামাতি অর্থনীতি এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, এইগুলো বলে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানের তথাকথিত স্বাধীনতার সপক্ষের লোকদেরকে দেওয়া হয়েছে না? তো স্বাধীনতার সপক্ষের লোকরা আমাদেরকে কি করেছে এটা তো আমরা দেখছি। যে আমাদের এখানে ধরেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, এখানে শাপলাতে ম্যাসাকার চালানো হয়েছে, গুম, খুন, ক্রসফায়ার, 3টা নির্বাচন ডাকাতি করা হয়েছে। সর্বশেষ জুলাইতে যে ম্যাসাকার চালানো, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই তো। 36 দিনে এত মানুষকে মেরে ফেলা, নিজ দেশের নাগরিকদেরকে, ছাত্রদেরকে গুলি করে, এই ঘটনা তো ঘটে না। মুক্তিযুদ্ধের নামেই তো এটা হয়েছে। সেই জায়গায় তো বিএনপির দ্বিমত নাই। হ্যাঁ, না দ্বিমতের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে এইগুলো তো আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবেই আপনি করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে। তাহলে ওই ডিভাইডেশন দিয়ে বাংলাদেশকে আপনি এখনো দেখবেন কিনা, প্রশ্নটা হচ্ছে ওইখানে। যে ওই ডিভাইডেশন দিয়ে আপনি হয় রাজনৈতিকভাবে দেখতে পারেন, কিন্তু ওই যে ডিভাইডেশন দিয়ে আপনি তাদের সমস্ত রাইটস কি কেড়ে নেবেন, প্রশ্নটা হচ্ছে ওইখানে। জামাতের লোক হলে সে কোনো প্রতিষ্ঠানেই থাকতে পারবেন, ঠিক আছে, ধরলাম আমি প্রতিষ্ঠানে থাকতে পারবো, তাহলে কি আপনি আওয়ামী লীগের লোককে এনে প্রতিষ্ঠানে রাখবেন? যে এসালমকে যারা হচ্ছে আর্থিক সেক্টর লুটপাট করার জন্য যারা সহযোগিতা করছে, আপনি তাদেরকে দিবেন? আচ্ছা, মানে জামাতকে দিবেন না, তাদেরকে দিবেন? ব্যাপারটা এরকম। ওকে, আমরা শেষের দিকে, আমাদের সময় হাতে কম, যদিও অন্য বিষয় ছিল আজকে আলোচনার, কিন্তু আলোচনা ওই ইসলামী ব্যাংকের দিকে নিয়ে যাওয়ার কারণে আমরা এখনো ওখান থেকে বের হইতে পারিনি। আমরা এখান দিয়েই শেষ করি। ডক্টর সাজিদুল হক, ফরিদের আলোচনা শুনলাম আর কি। শোনার মধ্যে থেকে আমরা একটা জিনিস দেখি কি, আমাদের একটা সর্বনাশ হয়ে গেছে আর কি। মানে আমরা যারা প্রগতির পক্ষে লড়াই করি, আমরা যারা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে থাকি আর কি, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো যেটা 54 বছরে বাস্তবায়িত হয় নাই, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই আজকে যারা করি, তাদেরও এক ধরনের 12টা বাজিয়ে দিয়ে গেছে হচ্ছে গিয়ে পতিত স্বৈরাচার। এবার সেই জায়গা থেকে অনেকেই অনেকভাবে সুযোগ নেয়, সুযোগ নিয়ে হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে চূড়ান্তভাবেই বাংলাদেশ বিরোধী, যারা চূড়ান্তভাবেই এই দেশের জন্মের বিরুদ্ধে যারা ছিল, ঠিক আছে,
তারা এখন তাদের সেই পরাজিত যে রাজনীতি বাংলাদেশের জনগণ হচ্ছে প্রত্যাখ্যান করেছিল, তাদের সেই প্রত্যাখ্যাত রাজনীতিকে তারা আবার দাঁড় করাবার চেষ্টা করে। এখন আমরা ফরিদের আলোচনায় ওই জায়গাটা আছে যে তারা আসলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে পতিত আওয়ামী লীগ ধারণ করেন নাই, বরঞ্চ তারা হচ্ছে তাদের দুর্নীতি, তাদের স্বৈরাচারিতা, তাদের হচ্ছে খুন খারাপি, তাদের লুটপাট, এই সব কিছুকে জাস্টিফাইড করবার জন্য একটি ঢাল হিসাবে এই মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করেছেন। এখন ঢাল হিসাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছেন বলে আমি মুক্তিযুদ্ধের রাজনীতিকে হচ্ছে একেবারে ফেলে দিব, ছুঁড়ে ফেলে দিব, এইরকম হচ্ছে আহাম্মকি করবার কোনো সুযোগ বাংলাদেশের বাংলাদেশিদের এই সুযোগ নেই, বাংলাদেশপন্থীর কারো এই সুযোগ নেই। অবশ্যই মুক্তিযুদ্ধের রাজনীতি সমুন্নত রাখতে হবে, কিন্তু সেই সমুন্নত রাখতে গিয়ে এই যে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাত, প্রতিটি খাতে যে হচ্ছে গিয়ে অরাজকতা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে, এটা তো আর একদিন দুদিনে তৈরি হয় নাই। এই অরাজকতা বছরের পর বছর তৈরি হয়েছে এবং তার চূড়ান্ত রূপ ধারণ করেছিল হচ্ছে আপনার 2024-এর 5ই আগস্টের আগে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই অরাজকতা, ওই নৈরাজ্য, ওই লুটপাটের হাত থেকে বাংলাদেশ কি বেরিয়ে আসতে পেরেছি? আমরা কি বের করে আনতে পেরেছি? বা ওই এন্ট্রিমের 17 মাসও কি আমরা বেরিয়েছিলাম? এন্ট্রিমের 17 মাসেও কি বাংলাদেশ থেকে টাকা বাইরে চলে যায় নাই? অবশ্যই টাকা চলে গেছে, সেই হিসাবও আছে, সেই ডকুমেন্টসও আছে যে ওই 18 মাসেও কিন্তু বাংলাদেশের টাকা পয়সা বাইরে চলে গেছে, $1ও ফেরত আসে নাই। আমাদের যে ইউনূস সাহেব যখন লন্ডন বৈঠক করতে গেলেন তারেক রহমানের সাথে, তখন যাওয়ার সময় কিন্তু একটা কথা বলছিলেন, তিনি যাবেন, ইউরোপে যাবেন, তিনি মস্ত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার, এই যে ইউরোপে, লন্ডন এবং বিভিন্ন জায়গায় যে টাকাগুলো চলে গেছে পাচার হয়ে, সেই টাকাগুলো উনি ফেরত আনার জন্য যাবেন। পরে দেখলাম যে ওইসব ব্যাপার নাই, উনি অন্য রাজনীতি করে আসছেন আর কি। উনি বিভিন্ন সংবাদ সংস্থার সাথে ভিন্ন ভিন্ন কথাবার্তা বলছেন। অর্থাৎ আমার লুট হয়ে যাওয়ার টাকা ফেরত আসেনি, বরঞ্চ লুটপাটতন্ত্রের যে প্রক্রিয়া, যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকেও আমরা ভাঙতে পারিনি। সেই ভাঙার লড়াইটা আমাদের হচ্ছে সামনে লড়তে হবে। আচ্ছা, আমরা একদম শেষের দিকে। আচ্ছা, এখানে ফরিদের একটা কথা স্পষ্ট যে জামাত বিশৃঙ্খলা করুক, ওকে থামানো যাবে না। জামাত কোনো প্রতিষ্ঠানের নেতা হোক, ওখান থেকে সরানো যাবে না। সরালেই আপনি স্বৈরাচারের দোষর হয়ে যাবেন, আপনি পিলখানা হত্যাকাণ্ডের হত্যাকারীদের পক্ষ হয়ে যাবেন, হেফাজত ইসলামের শাপলা চত্বরে যে হত্যা হয়েছে তার পক্ষ আপনি হয়ে যাবেন। আর জামাত যা করবে সেটাকে মেনে নিলে আপনি নতুন বাংলাদেশ করবেন। তো বাংলাদেশ তো একদিনই গঠন হয়েছে 1971 সালে, এটাকে নতুন পুরাতনের তো কিছু নাই। আপনি সিস্টেম আধুনিকীকরণ করেন, মেধার বিকাশ ঘটান, আপনি হচ্ছে যোগ্য ব্যক্তির যোগ্য জায়গায় বসানোর দাবি আপনি করেন। জামাত ইসলাম বিশৃঙ্খলা করলে তাদেরকে থামানো, এটা কি আইন সিদ্ধ না? অপরাধ করতে দেওয়াটাই কি তাদের সবচেয়ে, এটা ওই আন্দোলনে ছিল আওয়ামী লীগকে হঠাৎ ভারত পাঠিয়েছে, এই কারণে কি করতে হবে? সারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার দায়িত্ব জামাত ইসলামকে দিতে হবে। এই ম্যান্ডেট কি বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে দিছে? দেয় নাই। কিন্তু প্রথমত দলীয় ব্যাংক তৈরি করতে হবে। এইটা বাংলাদেশের এই আওয়ামী লীগ আর জামাত ইসলাম ছাড়া এই দলীয় ব্যাংক তৈরি করা, আওয়ামী লীগের তো দলীয় ব্যাংক ছিলই। আপনার আলমগীর সাহেব, ওই যে আলমগীর, ক্ষমা আলমগীর, সে করছে, তাপসের ছিল, তারপরে ওদের যে ব্যাংকগুলো তো ছিল সব দলীয় ব্যাংক। লাস্টের দিকে 15 বছরে যে অনুমোদন দিছে সবই দলীয় ব্যাংক। আপনি যদি আমাকে ব্যাংক নিয়ে আলোচনা করতে, আমি টোটাল তথ্য আপনার কাছে কোন কোন ব্যাংক ছিল সব নিয়ে আসবো। এখন জামাত আর আওয়ামী লীগই তো দলীয় ব্যাংক, দলীয় প্রতিষ্ঠান, এরা দুই দলই কিন্তু তৈরি করে। স্বাভাবিক কারণ আপনি দেখেন ইসলামিক ব্যাংক থেকে শুরু করে, ইসলামিক ক্লিনিক থেকে শুরু করে, ইবনে সিনা ক্লিনিক থেকে, ফার্মাসিউটিক্যাল থেকে যা আছে সমস্ত কিন্তু জামাতের প্রতিষ্ঠান। এবং বাংলাদেশে কোচিং সেন্টার নামে যা আছে সব কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠান। এবং আপনি আলদিন হাসপাতালে সম্ভবত আমার ব্যারিস্টার রফিকুল হক সাহেব মারা গেছেন, ওটার উনি চেয়ারপারসন ছিলেন, এবং সেখানেও দেখেন আজকে 9 জন মানুষ মারা গেছে কিন্তু, এবং সেটা নিয়ে আজকে পত্রিকার শিরোনাম না। ওইটার মূল দায়িত্বে কিন্তু জামাত ইসলাম আছে, মূল দায়িত্বে জামাত ইসলাম। এবং জামাত ইসলাম আছে জন্য এটা ধামাচাপাও দেওয়া হচ্ছে। প্রকৃত তদন্ত কেন মারা গেল, কারা মারলো, কিভাবে মারলো, সেগুলো আসছে না। জামাত মানে খুন খারাপের ম্যান্ডেট না, জামাত মানে ব্যাংক, বিমান, সমস্ত কিছু অপহরণ করার ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয়নি। জামাত মানে একবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ওই সবসময় একটা দলায় কষায় মেরে আরো কিছু প্যারালাল জিনিস নিয়ে আসবে, এটা না। আমরা কি শাপলা চত্বর নিয়ে আমরা যে ভূমিকা রাখছি তখন
জামাত কি রাখছে? রাখে নাই, ওপেনলি রাখে নাই। বেগম যে ওপেনলি সমর্থন দিছে, এবং বিডিআর পিলখানা হত্যা নিয়ে বিএনপির বেগম খালেদা জিয়া সহ আমাদের অদ্যাবধি যা স্ট্যান্ড, জামাতের কিন্তু সেই স্ট্যান্ড নাই। এই আছে এই নাই, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, মানে ছো 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 কানাবুড়ি ছো ছো, যাকে পাবি তাকে ছো, যাকে পাবি তাকে খা। এইটা একটা খেলা খেলছে আওয়ামী লীগের সাথে। মানে বক্তৃতার সময় এসে একবারে লম্বা লম্বা বক্তৃতা, আওয়ামী লীগ এই করছে ওই করছে সেই করছে, আবার আওয়ামী লীগের সাথে বন্ধুত্বানি করতে, আওয়ামী লীগের লোককে নমিনেশন দিতে, আওয়ামী লীগের লোককে টাকা নিতে জামাত ইসলামের কোনো সমস্যা নাই। বিএনপির শাবক তো আমরা অন্য কোনো রাজনৈতিক সংগঠনকে বানিয়ে নাই। কিন্তু গোলাম পারওয়ারি বলেছে যে এনসিপি হচ্ছে আমরা তোমাদের পিতা, তোমরা আমাদের গর্ভজাত সন্তান, তোমরা আমাদের চ্যালেঞ্জ করো কিভাবে? এই কথা ওপেন, আপনি ফেসবুক খুলেন, আপনি গোলাম পারওয়ারের পেয়ে যাবেন, আবু তাহেরের পেয়ে যাবেন, তারপরে আপনি ডক্টর শফিক সাহেবের বক্তৃতা পেয়ে যাবেন। তাহলে এনসিপির অবস্থানটা বুঝেন, এটা হচ্ছে জামাতের একটা স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ডটা সবসময় জামাতকে প্রোটেক্ট করা, গণতন্ত্রের লেবাসে আওয়ামী লীগকে নিয়ে খানিক বিএনপির বহিষ্কৃত নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা জগা খিচুড়ির সংগঠন যদি বলেন আপনি, চাইলে ডাইলে সবজিতে মিলায় মিশা পাক করা, এইটা হচ্ছে একটা এনসিপি। এখন আপনি এসালাম গ্রুপ, বেক্সিমকো, এদেরকে নিয়ে কি আমাদের কোনো কথা আছে? এরা কি জেলে নাই? এরা তো জেলে আছে। আপনি জামাতকে বসায় দিলে আপনার 7 খুন মাঠ। 75-এর রাজনীতি চলে আসতেছে, এই চলে আসতেছে, সেই চলে আসতেছে। এখন এই এত আমরা কি অস্বীকার করি যে শেখ মুজিবুর রহমান 71-এর যাদেরকে হচ্ছে মামলা থেকে মুক্ত করে জেলখানা থেকে ছাড়াইছে শেখ মুজিবুর রহমান, দালাল আইন থেকে বাইর করছে, সেগুলোকে বিএনপি জিয়া রহমান সাহেব এসে মন্ত্রী এমপি এবং তাদেরকে দলে যোগ দেওয়াইছে। এটা তো অস্বীকার করি না। ঐতিহাসিক তাদের জামাত তখন ছিল না, তাদের তাদের গায়ে গন্ধ ছিল না, কিন্তু জামাত ইসলাম তাদেরকে দাবি করে। ঠিক আছে, এখন জগা খিচুড়ি সারা জীবনই রাখতে হবে কে বলছে? আমি ফ্রেশ বিরিয়ানি, ফ্রেশ খিচুড়ি, ফ্রেশ কাচ্চি, ফ্রেশ বাংলা ভাত। বিএনপির যারা হচ্ছে, বিএনপির অনেকেই মনে করে যে বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পথে হাঁটতেছে না, তাদের সবাইকে এনসিপিতে ওয়েলকাম। যারা গত 16 বছর 17 বছর যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করছে, সবাইকে এনসিপিতে ওয়েলকাম। তা আমরা তো একই রাজনীতি করি। এনসিপি আর জামাত এদের কোনো পার্থক্য নাই, আর এবি পার্টি না না না, এটা বলে আপনি আমাদের এজেন্সি অস্বীকার করতেছেন না, কোনো পার্থক্য নাই, মোটেই না। অতএব এটা আমন্ত্রণ ভাই, যার যেখানে পোষাবে সে সেখানে একজোট করার কারণে আমি বললাম তো, গোলাম পরওয়ার সাহেব নিজে বলছে না, গোলাম পরওয়ার সাহেব কি বলছে তাতে কিছু আসে যায়, বাপের সাথে তোমরা চ্যালেঞ্জ করো, তাতে কিছু আসে যায়, বাপের সাথে চ্যালেঞ্জ করো, প্রকাশ্যে বলছে। না না, আমরা অবশ্যই প্রোটেস্ট করছি। না না, তীব্রভাবে আমরা প্রোটেস্ট করছি। তারা করে তাদের সাথে আমাদের তারা আরো নমনাম করছে, তাদের সাথে আমাদের করছে, এবং ডক্টর শফিকও অনেক বাজে ভাষায় এনসিপি কে বলছে, এবং ওই যে ছেলেটা তুষার যে হাসছে, তুষারকে একবার স্টেট বলছে আজকের ফেসবুক ঘেটে দেখেন যে জামাত যদি সমর্থন না দিতে 200 ভোটে বুক হতা। আচ্ছা, না না, অনেক একই কথা তো জামাতের ক্ষেত্রে, আমরা যদি সমর্থন না দিতাম জামাত বহু জায়গায় আসন পেত না। একই কথা তো জামাতের ক্ষেত্রে। এইটা বললে তো আর হবে না। আচ্ছা, এটা জামাত বিশ্বাস করে না। আচ্ছা, ধন্যবাদ। আমাদের মনে হয় আমাদের শেষ করতে হচ্ছে, বাকি ঝগড়া হচ্ছে অফেয়ারে। আমরা আগে বিদায় নিয়ে দর্শক, আজকে এই পর্যন্ত ছিল কড়া আলাপ। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।